যেমন ধরো তুমি একটু যেমন দ্বিতীয় শক্তি স্তর কটা আছে, সেখানে কিন্তু শক্তি স্তর আছে দুইটা, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, তাই না? আর তৃতীয় শক্তি স্তর আছে কয়টা, সেখানে আছে তিনটা, একটা হচ্ছে এস পি ডি। এরকম চতুর্থতে আছে চারটা, এস পি ডি এফ, এইভাবে আছে। এখন আসলে ইলেকট্রন বিন্যাস লেখা মানে অর্থাৎ এই শক্তি স্তরগুলো লেখার নিয়মটা হচ্ছে, যেমন ধরো তুমি সোডিয়াম ধরো, সোডিয়াম কত, 11টা, সোডিয়াম হচ্ছে 11। তার জি মানে স্যার। আমরা প্রথম শক্তি স্তরের ইলেকট্রন দিলাম দুইটা, দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন দেবো হচ্ছে 8টা। 8টা কিভাবে, এসে দুইটা আর পিতে হলো 6টা, তাই না? তাহলে 6 × 4 = 10, আর হচ্ছে 10টা হয়ে গেল। আর একটা ইলেকট্রন, এটা আবার দেবো হচ্ছে তৃতীয় শক্তি স্তরে, অর্থাৎ 3s। তো 3s এ যেহেতু একটা ইলেকট্রন, আমরা একটাই লিখলাম। এরপরে আরো যে ইলেকট্রন আসবে, আরো যে মৌলগুলো আসবে, পারমাণবিক সংখ্যা বাড়বে, ইলেকট্রনও বাড়বে, সেক্ষেত্রে আমরা এস এর পরে আমরা লিখবো পি, পির পরে আমরা লিখবো ডি। এখন বলতে স্যার ডি তো আসলে বেশি শক্তি সম্পন্ন ইয়া, ডিতে যাওয়ার আগেই তো এসে চলে যায়। হ্যাঁ, এসে চলে যায়, সেটা আমরা ওই 4s, তুমি যে বললে যে 4s এ দেবো, কিন্তু 4s শক্তি স্তরটা লিখবো 3ডির পরে। ইলেকট্রন যাবে কিভাবে, ইলেকট্রন যায় তার হচ্ছে কি শক্তির উচ্চ ক্রম অনুসারে, অর্থাৎ আগে প্রথমে কি করবে, আগে হচ্ছে নিম্ন শক্তি কম শক্তি স্তর আগে যায়, বেশি শক্তি স্তরের পরে যায়। তো 4s এর শক্তিটা হচ্ছে কম, আর ডি তোমার 3ডির শক্তিটা হচ্ছে বেশি। তো ইলেকট্রন আগে যায় 4s এ, পরে পরে যায় হচ্ছে 3ডিতে। কিন্তু আমরা লেখার সময় কিন্তু আমরা লিখি যে 3D 4s, 3D 4s, এভাবে কিন্তু আমরা লিখি, এভাবে লিখি না? এভাবে তোমাদের শিখিয়েছে না? জি স্যার। হ্যাঁ, এটা নিয়মটা হচ্ছে ওইটাই, যে যখন আমরা একটা শক্তি স্তর শুরু করি, তখন সেই শক্তি স্তরটা টোটালি আমাদের লিখতে হয় পর পর ধারাবাহিকভাবে। যেমন 3s, 3p, 3d, তারপরে 4 শুরু হলো, তারপর আমরা লিখবো 4s, 4p, 4d। তারপরে দেখো ওখানে আবার এফ এর সাথে কিন্তু ডি এর কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু আমরা শক্তি স্তরগুলো অবস্থানগুলো লিখবো এইভাবে ধারাবাহিকভাবে, যে টু টু যে ডিজিট সেটা শেষ হবে টু, এখানে টুটিকে আমরা দুইভাবে ব্যবহার করি, একবার 2s এর সঙ্গে, একবার টুকে পি ব্যবহার করি পি এর সঙ্গে। আবার 3 কে 3 ভাবে ব্যবহার করি, একবার হচ্ছে এস এর সঙ্গে, একবার পি এর সঙ্গে, একবার হচ্ছে ডি এর সঙ্গে। 4 কে আমরা 4 ভাবে ব্যবহার করবো, একটা এস পি ডি এফ, এইভাবে। তো আমরা যেটা শুরু করবো সেই ধারাবাহিকতাটাকে মেনটেন করে নিয়ে, আর ইলেকট্রন গুলো আমরা অবশ্যই দেবো যে 3D কে আগে লিখলাম, তাই 3D কে ইলেকট্রন আগে দিয়ে আগে লিখলাম না। ইলেকট্রন যাওয়ার যে নিয়ম, যে ইলেকট্রন আগে কম শক্তি স্তরে যায়, তারপরে একটু পরে যায় হচ্ছে বেশি শক্তি স্তরে, সেই ক্ষেত্রে 3D শক্তিটা বেশি, এখানে ইলেকট্রন পরে যাবে। আর 4s এর শক্তিটা কম, ইলেকট্রন 4s আগে যাবে, কিন্তু লেখার সময় 3D পরেই আমরা লিখবো। এখন কি তোমার বিষয়টা ঠিক আছে? জি স্যার, তার মানে আমরা নরমালি ভাবে যেভাবে করি অবস্থানগত মোলের ক্ষেত্রে আর ডি ব্লক মোলের ক্ষেত্রে আমরা ওভাবেই করব। হ্যাঁ, ওইভাবেই আমরা করব। আর তোমাদের আর আমরা জাস্ট বুঝিয়ে দিব যে এটা ডি ব্লক মোল আর অবস্থানগত মোল এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যে ওই শক্তি আচ্ছা স্তরগুলো স্যার। আমি যে ব্যাখ্যাটা দিলাম, এটা এটা বোঝানোর জন্য দেখবা তোমাদের বইতে ইলেকট্রন বিন্যাসে ওখানে ওই দেখবে শক্তি স্তরগুলোকে রাউন্ড দিয়ে মানে গোল আকারে দিয়ে দেখানো হয়েছে। প্রথমে আছে 1s, তারপর দ্বিতীয়বার লিখছে 2s, 2p, তারপর আবার নিচে লাইনে লেখা হয়েছে তোমার 3s, 3p, 3d, এইভাবে দিয়ে ওই অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু কেটে দিয়েছে স্পাইরাল করে। এটা খেয়াল করেছে কিনা? ওটা বোঝানোর অর্থটা হচ্ছে যে আমরা শক্তি স্তরগুলো ঠিকই ধারাবাহিকভাবে লিখবো, আগে 1 শুরু করবো, তারপর 2 শুরু করবো, তারপর 3 শুরু করবো, কিন্তু ইলেকট্রন যাবে ইলেকট্রনের নিয়ম অনুসারে। ঠিক আছে? তাহলে ওই জিনিসটা দেখে নিই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা গত ক্লাসে যেটা করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কিন্তু খুব সহজ। তো আজকে আমি তোমাদের যেটাকে বোঝানোর চেষ্টা করব, আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, সেটা হলো দেখো, আমরা গতদিন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা পর্যাপিত ধর্মগুলি আলোচনা করব। সেখানে একটা আলোচনা আমরা শুরু করেছিলাম, যে সেটা কিরকম, আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম, যেখানে পর্যাপিত ধর্মাবলীর মধ্যে এখানে কতগুলো বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই তিনটা প্রশ্নের মানে বিষয়ের আলোচনা হচ্ছে এই অংশের আলোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন কোশ্চেন থাকবে। তার মধ্যে
মানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো সেই আয়নীকরণ শক্তি আলোচনা করতে গিয়ে আমরা একটু দেখেছিলাম, কিছু আমরা ছবি দেখেছিলাম পরমাণুর। সেই ছবি দেখে আমরা বোঝার চেষ্টা করেছিলাম কেন এখানে সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। সে কথাটা হচ্ছে এখানে যে আমরা আমি তোমাদের এর আগেও বলেছি, দেখো আমি যে প্রশ্নগুলো ব্যাখ্যা করি তার একটা উত্তর এখানে দেওয়া থাকে। সেই উত্তরগুলো কেন দেওয়া থাকে এটা আমি না দিলেও পারতাম, আমি শুধুমাত্র এই প্রশ্নটাই নিতে পারতাম। শুধু আমি এই প্রশ্নটা নিয়েই তোমাদেরকে আলোচনা করে এইটুকু রেখে বাকিটুকু নিচেরটুকু কিন্তু আমি না দিলেও কিন্তু সমস্যা ছিল না। কিন্তু তারপরে আমি দেই যে তোমরা একটু দেখো, দেখে বুঝতে পারো যে আসলে প্রশ্নের উত্তরগুলো আসলে কিভাবে দেওয়া উচিত। এটাই শুধু একমাত্র কারণ। তো সেখানে দেখো উত্তর তুমি আগে আইডিয়াল শক্তি কাকে বলে সেটা তুমি বলবা। গত ক্লাসে আমরা বলেছিলাম যে হ্যাঁ, বইতে তো সুন্দর করে লেখা, যারা বই লেখেন তারা তো লেখে, তোমরা মুখস্থ করো, কিন্তু কিছু কথা তোমাকে একদম সংক্ষেপে নিজের মতো করে তোমাকে তৈরি করে নিতে হয়। যেমন আমি তোমাকে বললাম, হ্যাঁ বলো তুমি আইনগণ শক্তি কাকে বলে। তার মানে তোমাকে যেভাবে প্রশ্ন করেছে তোমাকে সেইভাবে, অর্থাৎ পরীক্ষাতে প্রশ্ন করা হয় সেই জিনিসটা, সেই প্রশ্নের উত্তরটা তোমাকে অনেক সুন্দর করে লিখতে হয়, এটাই সেখানকার নিয়ম। আর যখন তোমাকে কেউ প্রশ্ন করে এই বলো তো আইনগণ শক্তি কাকে বলে, সে যেভাবে প্রশ্ন করলে সেইভাবে তুমি প্রশ্ন উত্তর দেবে, হ্যাঁ একটা মৌল থেকে আমরা একটা ইলেকট্রন, এখন মৌলে কোত্থেকে ইলেকট্রনকে সেটা না বললে কিন্তু সমস্যা নাই, যেহেতু আমাকে এখানে একটা খুব সংক্ষেপে আমার একটা উত্তর দিতে হচ্ছে। যে একটা মৌল থেকে একটা ইলেকট্রন বের করে দিতে যা শক্তি লাগে সেটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। কারণ মৌল থেকে ইলেকট্রন বের করলে আয়ন তৈরি হয়, সেই আয়নটা পজিটিভ হয়। আবার একটা মৌলে যদি ইলেকট্রন দেই তবু আয়নে পরিণত হয়, সেটাও সেক্ষেত্রে যে শক্তি সেটাও কিন্তু আয়নীকরণ শক্তি। কিন্তু এখানে আমরা মূলত ইলেকট্রন বের করে দেওয়ার কথাটাই এখানে আমরা বেশি করে হাইলাইট করব। যে ইলেকট্রন বের করে দিচ্ছি, একটা পজিটিভ আয়ন তৈরি হচ্ছে, তো ইলেকট্রন তো এমনি এমনি বের করা যায় না, এখানে একটু শক্তি দরকার হয়। আর এই শক্তিটা হচ্ছে ইলেকট্রন, তখন আমাদের এই যে শক্তিটা একরকম হয় না কেন, একরকম হয় না, সেখানে পরমাণু গঠনের কথা আমাদের চিন্তা করতে হবে, ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করতে হবে, পরমাণু আকারের কথা চিন্তা করতে হবে, যে এখানে অনেকগুলো বিষয় আছে। যে এই জন্যই অনেকগুলো বিষয় থাকার কারণেই আসলে সকল মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বের করে দিলে শক্তি, আয়নীকরণ শক্তি একই রকম হবে, একই রকম হবে না। একই রকম না যে হবে না, সেই জিনিসটা আজকে কিন্তু তোমাদেরকে বুঝে নেওয়া দরকার, যে কেন ইলেকট্রন বের করে দিলে আমাদের আয়নীকরণ শক্তি কারো ক্ষেত্রে কম হচ্ছে, কারো ক্ষেত্রে বেশি হচ্ছে, কেন এটা হয়। তো এটা বোঝানোর জন্যই আমরা এই গতদিনে একটু আমরা ছবি দেখেছিলাম, পরমাণুগুলো ছবি দেখেছিলাম, যে আকার কিভাবে বড় হচ্ছে, কিভাবে ছোট হয়। তো যে এখানে তুমি দেখো সংজ্ঞাটা তুমি দিয়ে দিলে, আসলে একে আয়নীকরণ শক্তি বলে। আর আয়নীকরণ শক্তির মানটা কার উপর নির্ভর করে, এখানে ছোট্ট একটা মন্তব্য করে দেওয়া আছে। সেটা কি, এখানে মন্তব্যটা হচ্ছে আকারের উপরে, বিশেষ করে আকারটাকে এখানে হাইলাইট করা হয়েছে, যে পরমাণুর আকার যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বের করে দেওয়াটা সুবিধা হয়, কম শক্তি লাগে। আর আকার যদি ছোট হয় সেখানে ইলেকট্রন বের করে দেওয়াটা একটু বের করে দিতে বেশি শক্তি লাগে, তবে আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়ে যায়। এটা একটা কারণ। আরো একটা কারণ হচ্ছে, যে কারণের কথা এখানে বলেনি, সেটা আমরা পরে আসবো, সেটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। ওইটা একটু ব্যতিক্রম আলোচনা, সেটা আমরা পরে যখন ওই প্রশ্নটা যখন আসবে, প্রবলেমটা যখন আমাদের সামনে আসবে, তখন আমরা ওই কথাটা বলবো। আপাতত আমরা যে আকার ছোট হলে শক্তিটা কেন বেশি লাগে এবং আকার বড় হলে কেন কম লাগে, এই জিনিসটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করবো। তো এটা কিন্তু এই যে আকার ছোট হওয়া বড় হওয়া, এইটা বোঝাটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের কিন্তু মূল একটা আকর্ষণ, অর্থাৎ মূল একটা বিষয়। এটা যারা একদম ক্লিয়ারলি যারা বুঝতে পারবে, তাদের জন্য এই আলোচনা সম্পর্কিত সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলোর আলোচনা কিন্তু তাদের কাছে একেবারেই সহজ বলে মনে হবে। তো যে আমি তোমাদের সেই আলোচনার ওখানে আমি যাচ্ছি। আগে তোমাদের সেই জিনিসটাকে দেখাই, যে আসলে আকার ছোট হওয়া বড় হওয়াটা আসলে দিয়ে আমরা কিভাবে কি বোঝাচ্ছি। দেখো গত ক্লাসে আমি এই চিত্রটা তোমাদের আমি দেখিয়েছিলাম, যেখানে তিনটা পরমাণু কিন্তু এখানে চিত্র আছে। একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম, একটা হচ্ছে লিথিয়াম। এখানে সকলেই কিন্তু দেখো, তোমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখো তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু পরিষ্কার, যারা ইলেকট্রন বিন্যাস তাদের শিখতে বলেছিলাম, তারা যারা ভালো করে শিখেছো তারা কিন্তু অবশ্যই বলবে। আমি যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো এই তিনটা মৌল কি একই গ্রুপের নাকি একই পর্যায়ের, কারো কি জানা আছে? হ্যালো, হ্যাঁ, আমার প্রশ্নের সাথে আমি আমি যখন তোমাদের সাথে কথা বলতেছি তখন আমার সাথে কিন্তু রেসপন্স করবে, তাহলে আলোচনা আসলে ভালো ভালো হবে। এই যে তিনটা মৌল দেখালাম, এরা কি একই গ্রুপে না একই পর্যায়ে? হ্যালো, একই পর্যায়ে স্যার। একই পর্যায়ের। আর কেউ, এটা একই পর্যায়ে না একই গ্রুপের হবে? হ্যালো,
কি সবাই কি শুনতে পাচ্ছ না আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি একই পর্যায়ে না একই গ্রুপের? শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখা যায়? এই বিষয়গুলো কি দেখা যাচ্ছে তোমাদের মোবাইলে বা ল্যাপটপে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হবে? একই গ্রুপের না একই পর্যায়ে এই তিনটা মৌল? একজন তো একটা একই বললো, পর্যায়ে। একজন বললে একই পর্যায়ে। যাই হোক, আমি কিন্তু তোমাদের কিন্তু শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আমার ক্লাসে আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে। সেটা সঠিক হলো না ভুল হলো এইটা নিয়ে কোনো হেসিটেশন তোমরা করবে না। তোমরা উত্তর দিবে, আমরা ধরেই নেই যে তোমরা আসলে সঠিক উত্তরটা তোমরা দিতে পারবে না। আর যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য ওয়েলকাম, আর যারা পারবে না তার মানে তুমি অনেক অন্যায় করে ফেলে, ভুল করে, বিষয়টা এরকম না, অন্তত আমার ক্লাসে। এই জন্য আমি যখন প্রশ্ন করি তোমরা যতটুকু বোঝো, যেভাবে বোঝো না কেন, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর উত্তর দিলে তোমাদের মনে উত্তর দেওয়ার একটা যে তাহলে স্যার প্রশ্ন করে উত্তর দিয়ে তাহলে আমি একটু তাহলে শেখার একটা একটা আগ্রহ সেখানে থাকবে। আর আমি প্রশ্ন উত্তরও দেবো না, আমি ভুল করে শুধু করে সেটাও দরকার নেই, তার মানে কি? তার মানে কিছু পড়ালেখার দরকার হয় না, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু গড়ে ওঠে। আর যখন তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু তুমি নিজে চাইবে যে আমি উত্তর যে দেবো, আমি চেষ্টা করবো একটু যাতে উত্তরটা সঠিক হয়। আর এই যে সঠিক হয় এটা যখন মনের মধ্যে থাকে তখন সে কিছু কিন্তু আসলে শেখারই চেষ্টা করে এই উত্তরগুলো তখন দিতে চায়। তো যাই হোক, আমরা এখানে দেখো, আমরা দেখো যে ওই যে প্রশ্নটা আলোচনা আমরা করতে গিয়ে আমরা এখানে চলে আসলাম যে আকার ছোট হলে, আকার বড় হলে আয়নীকরণ শক্তির মানটা কম হয়, আকার যদি ছোট হয় আয়নীকরণ শক্তির মানটা আসলে বেড়ে যায়। তো আকার ছোট হওয়া, এই আকার বড় হওয়া, এটা কিন্তু পর্যায় সারিতে তোমরা জানো যে একদিকে পর্যায় থাকে, একদিকে গ্রুপ থাকে। পর্যায়টা কোন দিকে থাকে? সেটা কি অনুভূমিক দিকে না উলম্ব দিকে? হ্যালো, পর্যায় সারণীতে পর্যায়টা কোন দিকে থাকে? উলম্ব দিকে না অনুভূমিক দিকে? গ্রুপ আর এভাবে যেগুলা ব্যাকা ওগুলা হচ্ছে পর্যায়। না, সেটা কি একদম খাড়া খাড়া যেটা, সেটা কি পর্যায় না গ্রুপ? যেটা খাড়া অবস্থা থাকে যেটা খাড়া ওটা গ্রুপ। এটা হচ্ছে গ্রুপ, আর যেটা অনুভূমিক সেটা হচ্ছে পর্যায়। হ্যাঁ, তো আসলে মৌল সমূহে তোমরা ওখানে আলোচনা, তো ওখানে আবার দেখবা যে মৌল সমূহের আকার সাধারণত সাধারণত গ্রুপের ক্ষেত্রে সাধারণত আসলে আকারটা আসলে বাড়ে, আকারটা বাড়ে এবং সেই যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা আমরা পরিষ্কার বুঝতে পারি। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে কিন্তু আসলে আকারটা একই পর্যায়ের মৌলগুলো অর্থাৎ পারমাণবিক সংখ্যা যখন আস্তে আস্তে বাড়ে তখন আসলে পরমাণুর আকারটা বাড়ে না, পরমাণুর আকারটা আস্তে আস্তে কমে যায়। তাহলে একই পর্যায়ের ক্ষেত্রে পরমাণুর আকার সাধারণত আস্তে আস্তে কমতে থাকে। সেই কমের যে পরিমাণ, এই কমের পরিমাণটা কিন্তু আসলে আমরা এই যে যেমন তোমরা এখানে তিনটা মৌল দেখছো, এই তিনটা মৌল হচ্ছে একই গ্রুপের, এই তিনটা মৌল হচ্ছে একই গ্রুপে, তোমরা ইলেকট্রন বিন্যাস যখন দেখবে তখন পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে আসলে তিনটা মৌল একই গ্রুপের, একই পর্যায়ের নয়। একই পর্যায়ের হলে সেখানে আকারের পার্থক্যটা হচ্ছে খুবই কম, যে কোনটা বড় কোনটা ছোট আসলে এটা বুঝে বলা মুশকিল। জাস্ট ওগুলো পরীক্ষা করেই শুধু বলা যাবে বা বিশ্লেষণ করে বলা যাবে। কিন্তু নর্মালি আমরা গ্রুপের যেমন দেখো গ্রুপের ক্ষেত্রে যে এই সোডিয়াম অনেক বড়, লিথিয়াম অনেক ছোট, হাইড্রোজেন অনেক ছোট, আমরা পরিষ্কার আমরা বুঝতে পারছি। কিন্তু এই তিনটা মৌলকে যদি আমি একই পর্যায়ে বলতাম তাহলে কিন্তু আমি এইভাবে পরিষ্কার বলতে পারতাম না সোডিয়ামটাই বড় হবে নাকি লিথিয়ামটাই ছোট হবে নাকি হিলিয়াম হাইড্রোজেনটাই বড় হবে, এরভাবে কিন্তু বলা যেত না। সেখানে আকারের পার্থক্য সেখানে হয়ে যায় খুবই মানে কম, পার্থক্যটা হয়ে যায় খুবই কম। এটা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে। আর গ্রুপের ক্ষেত্রে আকারের পার্থক্যটা হচ্ছে অনেক বেশি। কেন বেশি? দেখো তোমার এই ইলেকট্রন বিন্যাসটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা মৌলের কিন্তু আমার নিচে কিন্তু ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1, আর লিথিয়াম হচ্ছে 3 1s2 2s1, হাইড্রোজেন হচ্ছে 1 1s1। তাহলে এখানে তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, সাথে সাথে তিনটা মৌলের আকার এখানে শক্তি স্তরগুলো দিয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে গ্রুপে গ্রুপে দেখো আকারে পার্থক্য কেন হচ্ছে, আকারের পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো হ্যাঁ, হাইড্রোজেনের নিচেই কিন্তু হিলিয়াম, হিলিয়ামের নিচেই কিন্তু সোডিয়াম, সোডিয়ামের নিচেই কিন্তু পটাশিয়াম। তো দেখো প্রত্যেকটা যদি একই গ্রুপ, দেখো হাইড্রোজেনের এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর শক্তি স্তর ছিল একটা, দেখো লিথিয়ামের এখানে শক্তি স্তর হয়েছে কটা? এখানে কিন্তু দুইটা। আর সোডিয়ামের এখানে শক্তি স্তর কটা? শক্তি স্তর হচ্ছে তিনটা, মানে তিন ধরনের। এখানে আমরা তিনটা মানে তিন ধরনের। কেন? যে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এক পারমাণবিক সংখ্যা এক, তার একটা শক্তি স্তর, সেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 1। লিথিয়ামের এখানে দুইটা শক্তি স্তর, এখানে দেখো সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, সর্বশেষ কিন্তু বলছি।
আর হাইড্রোজেনে কিন্তু শেষ আর শুরু কিন্তু বলি নেই, সেখানে আমরা শুধু বলছি যে একটা শক্তি স্তর একটা কোয়ান্টাম সংখ্যা আমরা প্রকাশ করেছি, কিন্তু লিথিয়ামের এখানে শক্তি স্তর হচ্ছে দুইটা এবং দুইটা প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা প্রকাশ করেছি, একটা প্রকাশ করেছে 1 দিয়ে আর একটা প্রকাশ করেছে 2 দিয়ে। আর সোডিয়ামের এখানে শক্তি স্তর কিন্তু আছে তিনটা, মানে 3 ধরনের শক্তি স্তর, মানে 3টা শক্তি স্তর। এই 3টা শক্তি স্তরকে দেখো আমরা 3টা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা হচ্ছে 1 দিয়ে প্রকাশ করেছি, আরেকটা প্রকাশ করেছে 2 দিয়ে, আরেকটা প্রকাশ করেছে হলো 3 দিয়ে। অর্থাৎ এই যে তোমার একটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর, 3টা শক্তি স্তর, দেখো একটার থেকে আরেকটাতে একটা শক্তি স্তরেরই পার্থক্য, একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর পার্থক্য কি, একটা শক্তি স্তরেরই পার্থক্য। এই শক্তি স্তরের পার্থক্যের কারণে আমরা একদম নরমালি খুব সহজেই মন্তব্য করছি যে না, হাইড্রোজেন হচ্ছে অনেক ছোট একটা মৌল, লিথিয়াম হচ্ছে অনেক বড় একটা মৌল, তারপরে সোডিয়াম হচ্ছে আরো বড়, অনেক বড় একটা মৌল। কেন? যে এখানে একটার থেকে আর একটা মৌলের শক্তি স্তরেরই কম বেশি এখানে রয়ে গেছে, এই জন্যই আমাদের পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারছি। আবার দেখো এই যে এখানে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, তার উপরেই দেখো বক্সের মধ্যে কতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে লিথিয়াম, আমার পারমাণবিক সংখ্যাটা লিখি নেই, শুধু পারমাণবিক ইলেকট্রন বিন্যাসটা এখানে লেখা হয়েছে। লিথিয়াম 1s2 2s1, তার মানে লিথিয়াম হচ্ছে 3, বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন 7, অক্সিজেন হচ্ছে 8, তারপরে আরো মৌল ছিল, ফ্লোরিন হচ্ছে 9, নিয়ন হচ্ছে 10। তো যে এখানে আমি কয়েকটা মৌলের উল্লেখ করেছি এই জন্য যে এরা কি একই পর্যায়ে না একই গ্রুপের? হ্যালো, এরা কি একই পর্যায়ে না একই গ্রুপের? হ্যাঁ বলো, ঝটপট বলে ফেলো, সঙ্গে সঙ্গে তো মাইক্রোফোনটা আনমিউট করে ঝটপট বলে ফেলো। এই যে মৌলগুলো লিথিয়াম থেকে অক্সিজেন পর্যন্ত আমরা লিখলাম ইলেকট্রন বিন্যাস, কি একই পর্যায়ে না একই গ্রুপের? কি এখানে বলতে সমস্যা হচ্ছে? আমি তো ইলেকট্রন বিন্যাস তো দেখিয়ে দিলাম। স্যার একই পর্যায়ে হবে, একই পর্যায়ের মৌল হবে। তোমার রোল কত? কি নাম তোমার? হ্যালো স্যার মাইমুনা। মাইমুনা, রোল কত তোমার? হ্যালো, তোমার রোল কত? কি ভয় পাচ্ছ নাকি? হ্যালো মাইমুনা, রোল কত তোমার? 2014। মাইমুনাকে ধন্যবাদ জানাচ্ছি যে মাইমুনা উত্তরটা সঠিকই দিতে পেরেছি, যে আসলে এই মৌলগুলো হচ্ছে একই পর্যায়ে। একই পর্যায়ে আমরা কেন বলবো? আমরা সবসময় তোমার একটা কথা মনে রাখবে, যে স্যার তোমাদের কোয়ান্টাম সংখ্যা পড়াচ্ছে, যে পর্যায়ের ক্ষেত্রে প্রত্যেকটা পর্যায়ে তোমরা দেখবে যে একটা করে নতুন শক্তি স্তর দিয়ে সেই পর্যায়টা শুরু হয়। দেখো নিচে কিন্তু আমরা বলেছিলাম তিনটা মৌল সোডিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, এরা কিন্তু একই পর্যায়ে হচ্ছে একই গ্রুপের। অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান হচ্ছে উপরে, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, আমার একই গ্রুপের। আর প্রত্যেকটা মৌলের দেখো ইলেকট্রন বিন্যাস কিন্তু একটার থেকে একটা একদম সম্পূর্ণ পৃথক। মানে এই জন্য এখানে কিন্তু আমরা ইলেকট্রনের উপর ভিত্তি করে কথা বলছি না, এখানে আমরা কথাটা বলছিল শক্তি স্তরের উপরে ভিত্তি করে। আর যেহেতু আমরা এখানে গ্রুপের কথা বলছি, তিনটা মৌল গ্রুপের কথা বলছি, এই জন্য এখানে আমরা পার্থক্যটা কিভাবে বলছি? পার্থক্য বলছি যে হ্যাঁ, একটা মৌল থেকে আর একটা মৌলের শক্তি স্তরের মধ্যে এখানে সমস্যা রয়ে গেছে। একজনের একটা মাত্র শক্তি স্তর, যেটা হচ্ছে হাইড্রোজেন, আরেকজনের দুইটা মাত্র প্রধান শক্তি স্তর, কিন্তু এখানে শক্তি স্তর তোমরা বলবে যে স্যার এই যে দ্বিতীয় শক্তির মধ্যে আরো ওগুলো হচ্ছে উপশক্তি স্তর, কিন্তু প্রধান শক্তি স্তর যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে একটা, প্রধান শক্তি স্তর লিথিয়ামের ক্ষেত্রে এখানে দুইটা, প্রধান শক্তি সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে তিনটা। এই প্রধান শক্তি স্তর যখন বলবো তখন হচ্ছে ওই রকম শক্তির লেভেল, যেমন একটা বিল্ডিং এ কয়েক রকম হতে পারে, দোতলা বিল্ডিং হয়, তিনতলা বিল্ডিং হয়, চারতলা বিল্ডিং হয়, পাঁচতলা, এরকম বিভিন্ন তালা বিল্ডিং। তো আমরা এই যে বিল্ডিং এর তালা, এই বিল্ডিং এর তালাগুলোকে আমরা এক একটা শক্তি স্তর, আমরা প্রধান শক্তি স্তর হিসেবে আমরা এখানে মনে করতে পারি। আবার তোমরা তো জানো যে এক একটা ইউনিটে, একটা ফ্লোরে আবার কখনো দুইটা ইউনিট থাকে, তিনটা ইউনিট থাকে, চারটা ইউনিট থাকে, মানে বিল্ডিং যদি বড় হয় সেখানে ইউনিট সংখ্যা বেশি হয়। তো এই যে একটা ফ্লোরে যেমন ধরো তিনতলা একটা বড় ইউনিট, সেখানে একটা বড় বিল্ডিং, সেখানে ধরো বিল্ডিং 8তলা 10তলা যাই হোক না কেন, আমরা 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 কি বলবো যে তো যাই হোক, এখানে তোমার স্যার কিভাবে বলেছে আমি জানি না, তবে এই জিনিসগুলো যদি তুমি এভাবে বোঝার যদি চেষ্টা করো তাহলে খুব মানে বুঝতে তোমাদের সুবিধা হবে। যে একতলাতে দেখো এখানে আর কোনো উপশক্তি স্তর, সেখানে একটাই শক্তি স্তর, তার মানে আমরা নিচে যেরকম অনেক সময় দেখি যে নিচে গ্যারেজ থাকে, কোনো ইউনিট থাকে না, তার মানে পুরো টোটালটাই হচ্ছে একটা ইউনিট বা একটা স্পেস। আবার দোতলা হয়তো সে বিল্ডিং হয়তো তিনটা ইউনিট,
বা 2টা ইউনিট বা 4টা ইউনিট এরকম হতে পারে। তো আমরা এখানে এই ইলেকট্রনের যে বিভিন্ন শক্তি স্তর এটাকে আমরা ওইভাবে একটা মনে করতে পারি যে দোতলা বিল্ডিং, অর্থাৎ দোতলাতে সেখানে দ্বিতীয় তলাতে কটা ইউনিট থাকবে? ইউনিট থাকবে হচ্ছে 2টা। তৃতীয় তলাতে সেখানে 3টে ইউনিট আছে। এরকম যদি মনে করো তাহলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। যেমন তৃতীয়তলাতে 3টে ইউনিট, সেই 3টে ইউনিটের নাম কি এখানে আমরা নাম দিয়েছি, ভাগ করেছি আমরা কি দিয়ে? 1 2 3 দিয়ে। আমরা যেরকম বাস্তবে আমরা দেখি যে একটা বড় বিল্ডিং, তোমার হয়তো বান্ধবী আছে 4তলাতে কি 4টে ইউনিট আছে, তুমি কোনটাতে যাবা? সেখানে আবার মার্কিং করা আছে 4A 4B 4C 4D এরকম মার্কিং করা আছে। তোমাকে হ্যাঁ বলে যায় হ্যাঁ তুমি 4C তে যাও, তাহলে তুমি ওই বিল্ডিং এ গিয়ে কোথায় গেলে? আগে 4তলাতে গেলা, 4তলাকে গিয়ে তারপর থেকে তুমি খুব খুঁজবা যে আমাকে তো যে গিয়ে বলছে যে 4C তে যেতে, তখন তো চারটা ওখানে নেট বেড দেখবা, 4টা দরজা 4টি নেট বেড দেখবে, যেটা তো 4C সেটা তো তুমি ঢুকে পড়বা। তাহলে এই যে সুবিধা, তো এখানে এই বিষয়গুলো হচ্ছে এরকমই, এই যে যেমন দোতলায় তো 2টা ইউনিট, একটা ইউনিটের নাম হচ্ছে 2S, একটা হচ্ছে S দিয়ে ইন্ডিকেট করা, একটা P দিয়ে ইন্ডিকেট করা। আবার 3তলাতে যদি পর্ব যদি আরো বড় হতো সেখানে আমরা S পেতাম, P পেতাম, D পেতাম। এইভাবে উপস্তরগুলোকে মানে একটা ফ্লোরে যে অনেকগুলো যে ইউনিট থাকতে পারে সেই ইউনিটগুলোকে এইভাবে সুন্দর করে যে তোমরা যে নাম্বারিং করে যে তোমাদের লোকেশনটা চেনার জন্য সুবিধা হয়, এখানেও কিন্তু বিষয়টা এরকমই যে এখানে উপশক্তি স্তর কটা আছে, সেই উপশক্তিগুলো কি এইভাবে আসলে নির্ধারণ করে। আসলে যেটা বলছিলাম যে এখানে কিন্তু তাহলে গ্রুপের ক্ষেত্রে একটা পরমাণুর আকার একটা পরমাণুর আকার পার্থক্য কেন? যে একটা পরমাণু আর একটা পরমাণু ইলেকট্রন বিন্যাসের মধ্যে এখানে সমস্যা রয়ে গেছে। যে হাইড্রোজেনের প্রধান পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন 1, এখানে একটি মাত্র ইলেকট্রনকে আমরা লিখবো, একটা মাত্র শক্তি স্তর হলেই হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো ইলেকট্রন হচ্ছে 2টা দরকার, আমরা জানি যে প্রথম শক্তি স্তরে 2টা বেশি ইলেকট্রন থাকে না, তা বাস আমরা 2টা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, আরেকটা ইলেকট্রন দরকার, আরেকটা ইলেকট্রনের জায়গা নেই, তার মানে আরেকটা শক্তি এখানে অ্যাড করতে হবে, সেজন্য আমরা আরো একটা প্রধান শক্তি স্তর অ্যাড করলে, যেটাকে আমরা 2 দিয়ে ইন্ডিকেট করেছি। তো এখানে আমরা ইলেকট্রন কতগুলো দিতে পারবো? দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন উপশক্তি স্তর আছে 2টা, একটা S একটা P, এই 2টা শক্তি স্তরে আমরা ইলেকট্রন দিতে পারবো অ্যাটলিস্ট কটা? 8টা ইলেকট্রন আমরা দিতে পারবো। সেটা ছবিটাও তোমাদের আমি দেখাবো, একটু পরে সেই ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে দ্বিতীয় শক্তি স্তর আমরা 8টা ইলেকট্রন দিয়ে দেবো, কিন্তু ইলেকট্রন আমরা দিতে হবে আমরা একটাই দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা পরমাণু সোডিয়াম, তার ইলেকট্রন সে আরেকটু বেশি হওয়ার কারণে আমরা যে দেখো দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে, সেই 8টা ইলেকট্রন আমরা দিয়েছি, তারপরে আরো ইলেকট্রন আছে, আরো একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন কোথায় দেবো? তারপরে শক্তি স্তরে যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি শেষ হয়ে গেছে, তখন কি বাধ্য হয়ে আমাদের নতুন একটা শক্তি স্তর দিয়ে আমরা আবার অ্যাড করতে, সেই শক্তি স্তরটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর। তো এই শক্তি স্তরের মধ্যে কয়েকটা উপশক্তি স্তর আছে, যেহেতু আমাদের ইলেকট্রন কম এই জন্য আমি একটা লিখেছি, সেটা হচ্ছে S। তো যাই হোক, এইভাবে গ্রুপের ক্ষেত্রে আসলে এইভাবে আকারে পার্থক্য হয় কেন? যে একটা মৌল থেকে আরেকটা মৌলের শক্তি স্তরের মধ্যেই পার্থক্য রয়ে গেছে। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা মাত্র শক্তি স্তর, লিথিয়ামের ক্ষেত্রে এখানে 2টা মাত্র প্রধান শক্তি স্তর, আর সোডিয়ামের এখানে মাত্র 3টা প্রধান শক্তি স্তর। মানে এখানে শক্তি স্তর পার্থক্য থাকার কারণে আকারটা খুব সহজেই যে ছোট বড় হয় সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, এই গেল আকারের গ্রুপের কথা। আর পর্যায়ের ক্ষেত্রে এখানে আমরা যেটা বললাম, দেখো এই লিথিয়াম থেকে অক্সিজেন পর্যন্ত সকলেই হচ্ছে একই পর্যায়ের মৌল, সবই হচ্ছে একই পর্যায়ের মৌল, এবং সেটা কোন পর্যায়ের মৌল? ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু মৌলের পর্যায় নির্ণয় করা যায়। সেই কথাটা কিন্তু তোমাদের বলেছিলাম যে সর্ববস্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে ওই পরমাণুটা কোন পর্যায়ে অবস্থিত সেটা আমরা নির্ধারণ করতে পারি। দেখো এখানে লিথিয়াম থেকে অক্সিজেন পর্যন্ত সকলের সর্ববস্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 2, সকলের ক্ষেত্রে মান হচ্ছে 2, তার মানে সকলেই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। বাট এই যে নিচের যে 3টা মৌল, দেখো সকলের সর্ববস্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু একই রকম না। হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 1, হ্যাঁ লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 2, আর সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে এর হচ্ছে 3। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের সর্ববস্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়েই যদি আমরা পর্যায় নির্ণয় করি, তাহলে অবশ্যই আমরা এই 3টা মৌলকে একই পর্যায়ের বলতে পারি না, কিন্তু আমরা একই গ্রুপের বলতে পারবো। কেন? যে সকলের ইলেকট্রন বিন্যাস একই রকম, মানে সকলের সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা একই রকম, সকলের বস্তু স্তরে একটি করে ইলেকট্রন আছে, এই জন্য তারা হচ্ছে প্রত্যেকে হচ্ছে একই গ্রুপের মৌল, কিন্তু একই পর্যায়ের না, কারণ সকলের ইলেকট্রন বিন্যাসের সর্ববস্তু কোয়ান্টাম সংখ্যার মান একই রকম না। তো এই কথাগুলো যদি তোমাদের মনে থাকতো, আমি যেভাবে তোমাদের বলেছিলাম যে ইলেকট্রন বিন্যাস দিয়ে মৌলের অবস্থান, একটা মৌল পর্যায় সারণী কোথায় আছে, সে কোন গ্রুপে আছে, খুব সহজে নির্ণয় করা যায়, সেটা যদি তোমাদের মনে থাকতো তাহলে আজকে আমি যেটা প্রশ্ন করেছি প্রশ্ন তোমরা সকলেই পারতে। তো যাই হোক, তাহলে পর্যায়ের ক্ষেত্রে দেখো
আমরা লিথিয়াম থেকে শুরু করে অক্সিজেন পর্যন্ত এক এক করে কিন্তু দেখো ইলেকট্রন কিন্তু বাড়ছে। লিথিয়ামের ক্ষেত্রে 3টা ইলেকট্রন, বেরিলিয়াম 4টা, বোরন 5টা, কার্বন 6টা, নাইট্রোজেন 7টা, অক্সিজেন হচ্ছে 8টা। আর এখানে ফ্লোরিন ছিল সেটা আমি লিখিনি, যা ওটা প্রয়োজন নেই। এই কথাটা যদি চিন্তা ভাবনা করো তাহলে বুঝতে পারবে। তাহলে সকলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা একই রকম হচ্ছে। একই রকম মানে কি, সকলের ক্ষেত্রে 2টা প্রধান শক্তি স্তর, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। বেরিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1 2, বোরনের ক্ষেত্রেও তাই 1 2, তারপর কার্বনের ক্ষেত্রে 1 2। সকলের ক্ষেত্রে দেখো 1 এবং 2, অর্থাৎ 2টা শক্তি স্তরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু একই রকম নয়। সকলের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা একই রকম নয়। তাহলে আমরা এই যে পর্যায়ে যে মৌলগুলো, এদের আকার কি আমরা সবাইকে তাহলে কি একই রকম মনে করব? যেহেতু সকলের ক্ষেত্রেই তো 2টা শক্তি স্তর। যেমন আমরা লিথিয়ামের কথা বলতে পারি, যেহেতু লিথিয়াম দিয়ে এখানে শুরু হয়েছে, লিথিয়ামের এই লিথিয়াম যে পর্যায়, সেই পর্যায়ে এই সবগুলো মৌল, তার মানে কি সবাইকে বলবো যে এর সবাইকে এই লিথিয়ামের যেরকম আকার সেরকমই হবে? না, সেরকমও আমরা তাও বলতে পারি না। হয়তো বলবো যে স্যার কেন হবে না, সকলের তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই রকম, একই রকম দেখতে পাচ্ছি। এখানে 2, এখানেও 2, এখানেও 2, সকলে কিন্তু তো 2ই আছে। আমরা 2টা শক্তি স্তর, এই যে হচ্ছে 1 নম্বর শক্তি স্তর দেখো লিথিয়ামে, এইটা বহিস্থ শক্তি স্তর 2 নম্বর শক্তি স্তর। যে সকলের ক্ষেত্রে এই 2টা শক্তি স্তরই বিদ্যমান, তাহলে কেন সবাই একই রকম হবে না? না, একই রকম হয় না। একই রকম যে হয় না, এটাই তোমাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে একটা পর্যায়ের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসে যে শক্তি স্তরগুলো থাকে, সেই শক্তি স্তরগুলো সকলের ক্ষেত্রেই থাকে, কিন্তু তাদের আকারটা সমান হয় না। আর গ্রুপের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে এখানে শক্তি স্তরের মধ্যেই পার্থক্য রয়ে গেছে, একজনের চেয়ে আরেকজনের শক্তি স্তর বেশি থাকে বা একজনের চেয়ে আরেকজনের শক্তি স্তর একটু কম থাকে, সেই জন্য আকার পার্থক্য হয়। এটা আমরা অনায়াসে আমরা মন্তব্য করতে পারি, খুব সহজে বুঝতে পারি যে হ্যাঁ এটা অনেক বড়, এটা অনেক ছোট, যেটা আমরা গ্রুপের ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে আসলে এইভাবে চোখে দেখে অনুমান করে আসলে বলা যায় না। কেন যায় না সেই কথাটা তোমাদেরকে এখন বুঝতে হবে। এটাই হচ্ছিল আমরা এখন বলবো যে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব। সে ব্যাখ্যা করার জন্য তোমরা যদি একটু খেয়াল করো, দেখো পরবর্তী আরটা আমরা চিত্র এখানে দেখিয়েছি। এখানে তোমার শক্তি স্তরগুলোতে এখানে ইলেকট্রন দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। তো দেখো এখানে এটা হচ্ছে তোমার মনে করবো সোডিয়াম, এখানে ইলেকট্রন দেখো দ্বিতীয় শক্তি স্তরে এই 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি 2টা ইলেকট্রন 2টাই আছে। তৃতীয় শক্তি স্তরে দেখো এখানে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে হলো এরকম 8টা ইলেকট্রন। তার মানে দ্বিতীয় শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলোই আছে, 8টাই আছে। আর তৃতীয় শক্তি স্তরে দেখো এখানে ইলেকট্রন আছে এখানে 2টা, এখানে 2টা, বা আমরা এখানে একটা কমিয়েও দিতে পারি, যে একটাও দিয়ে দিতে পারি, হ্যাঁ সেটাও হবে। তো যে ইলেকট্রনগুলো আসলে এইভাবে শক্তি স্তরে কিন্তু অবস্থান করে। তোমরা কিন্তু মনে করো না যে শক্তি স্তরগুলো কি স্যার তাহলে কি যে আমার যে আপনার এই যে স্টিলের যে তারগুলোকে আমরা রাউন্ড করে যে আমরা রিং তৈরি করি, বিষয়টা কি এরকম? না, বিষয়টা আসলে শক্তি স্তরগুলো আসলে এরকম না। শক্তি স্তরগুলোকে বোঝার জন্য তুমি একটা জিনিস চিন্তা করতে পারো, সেটা হলো কিরকম, যে ফ্যান যে ঘোরে, যখন ফ্যানটা স্পিডে করে তখন কিন্তু ফ্যানের পাখাগুলো দেখা যায় না, কিন্তু পাখা ঘোরার কারণে একটা এরিয়া তৈরি, একটা রাউন্ড একটা এরিয়া তৈরি হয়, যেটাকে আমরা কি মনে করি? অস্পষ্ট। যে কখনই ফ্যান দেখেনি তাকে যদি তুমি ফ্যানটা স্পিডে ঘুরিয়ে দিয়ে বলো, আচ্ছা বলো তো ভাই এই ফ্যানে এই যে ফ্যানটা ঘুরছে, এখানে ফ্যানের এখানে পাখা আছে, এই পাখা আসলে কয়টা পাখা আছে সে কিন্তু বলতে পারবে না, কারণ সে কখনো আগে ফ্যান দেখেনি। সে একা রকম মন্তব্য করবে, এক সময় এক রকম, কখনো বলবে 2টা, কখনো বলবে 5টা, কখনো 7টা, কখনো বলবে না অনেকগুলো আছে। কিন্তু যখন তুমি থামিয়ে দিবে তখন বলবো ও আচ্ছা এখানে তো 3টা ফ্যান, কিন্তু তো দেখা তো যাচ্ছিল যে অনেকগুলো হয়তো পাখা আছে, যেহেতু সে অনেকগুলো অনেক জোরে ঘুরছিল। ওই অনেক জোরে ঘোরার কারণে ওই ফ্যানের পাখার যে এরিয়াটা, পাখার যে লেন্থ, ওই লেন্থ বরাবর মানে মাঝখান দিয়ে পুরোপুরি একটা কেমন যেন একটা রাউন্ডের মতো তৈরি হয়ে যায়, যেটাকে আমরা এখানে মেঘের কথা আমরা বলি। যে মেঘ যেরকম আকাশে যেরকম একদম অস্বচ্ছ একটা পদার্থের মতো মনে হয় যে সে ঘুরে বেড়ায়, এখানেও এই শক্তি স্তরগুলো আসলে এরকম। অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে কতগুলো ইলেকট্রনকে ঘোরার কতগুলো অনুমোদিত রাস্তা। অর্থাৎ ইলেকট্রনগুলো যে ঘুরবে তারা অবশ্যই কিছু নিয়মকানুন মেনে ঘুরবে। সেই নিয়মকানুনটা হচ্ছে কি, কে কোন শক্তি স্তরে আছে, সেই নিয়মকানুনগুলো মেনে চলবে। যার শক্তি কম সে কম শক্তি সম্পন্ন যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে ঘুরবে। যে ইলেকট্রনের শক্তি একটু বেশি সে কি করবে, সে ওই পরমাণুতে যে শক্তি স্তরগুলোর শক্তি বেশি সে সেখানে গিয়ে ঘুরবে, এরকম। অর্থাৎ এলোমেলো ভাবে কিন্তু না, যে এই প্রথম শক্তি স্তরে চলে আসলে আবার এই দ্বিতীয় শক্তি স্তরে চলে গেছে, আবার তৃতীয় শক্তি স্তর, এইসব বিষয় কিন্তু এরকম না। তোমরা হয়তো বলবে যে স্যার কেন হয় না, তাই তো হওয়া দরকার না। তোমরা ইলেকট্রন বিন্যাসে কিন্তু সেই কথাটাই বলেছো যে ইলেকট্রন যখন পরমাণুতে যায়, কি শক্তি যেখানে কম শক্তি সম্পন্ন এই শক্তি স্তর, সেইখানে ইলেকট্রনগুলো আগে যায়, কারণ শক্তি কম নিয়ে তারা আগে যায়। তারপরে একটু বেশি শক্তি নিয়ে বেশি শক্তি স্তরে যায়, তারপরে একটু
আরো বেশি শক্তি নিয়ে আরো বেশি শক্তি স্তরে এইভাবে তারা আস্তে আস্তে তারা ভিতরে প্রবেশ করতে থাকে। তো যাই হোক, এই যে স্যার ইলেকট্রন, n+l এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে নিয়ম। আমরা যখন দেখি যে না দুইটা শক্তি স্তর শক্তি তো সমান হয়ে গেল, তাহলে এখন ইলেকট্রন কোথায় যাবে, সেখানে আমরা দেখবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেখানে কম আছে সেইখানে ইলেকট্রন আগে যাবে। n+n এর মান যখন দুইটা শক্তি স্তরের ক্ষেত্রে সমান হয়ে যায় তখন আমরা ওই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা বিবেচনা করি যে সেটা কি আসলে 3 না 4। যদি 3 হয় তাহলে 3টাতে আগে যাবে, 4 পরে যাবে। এই হচ্ছে n+n এর নিয়ম। এইভাবে আমরা ওই ইলেকট্রন বিন্যাসের যে জটিলতাগুলি যে একটু কোথায় আগে যাবে, দুইটা মানে তো সমান হয়ে যাচ্ছে, তখন আমরা এইভাবে নির্ধারণ করে থাকি। তো যাই হোক, তো ইলেকট্রনগুলো এইভাবে তারা মানে শক্তি একটু একটু বেশি বেশি করে নিয়ে তারা আসলে ভিতরের দিকে বেশি শক্তি সম্পন্ন শক্তি স্তরে তারা অবস্থান করতে থাকে। তারা কখনোই কিন্তু এলোমেলোভাবে ঘোরাফেরা করে না। তারা প্রত্যেককেই, যেহেতু আমরা বলছি যে নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো অনুমোদিত মানে কতগুলো নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট শক্তি স্তর থাকে, এই শক্তি স্তরগুলো সকলেই একই রকম না। নিউক্লিয়াসের কাছে যে শক্তি স্তরগুলো থাকে সেগুলোকে আমরা সাধারণত কম শক্তি সম্পন্ন শক্তি স্তর বলি, একটু দূরে হলে একটু বেশি, একটু দূরে হলে আর একটু বেশি, এইভাবে বলি। তো ইলেকট্রনগুলো ওইভাবেই প্রথম কম শক্তি নিয়ে তারপরে একটু বেশি শক্তি, তারপরে একটু বেশি, এইভাবে আস্তে আস্তে শক্তি বেশি নিয়ে ভিতরের দিকে তার প্রবেশ করতে থাকে। এখন আমাদের এখন বিষয়টা হলো যে পর্যায়ে একই পর্যায়ের যে 3-4-5টা মৌলিক কথা আমরা বললাম, সকলের ক্ষেত্রে তো এই দুইটা শক্তি স্তরই, তাহলে এখানে সকলের আকারটা একই রকম হওয়ার কথা, কিন্তু আকারটা এখানে আসলে ছোট হয় নাকি একই রকম থাকে, এইটা এখন আমাদের চিন্তা ভাবনা করার বিষয়। তো যেটা আমি বললাম যে এই যে শক্তি স্তরগুলোকে তোমরা কিন্তু অবশ্যই এখানে মনে করো না যে এগুলিকে লোহার কতগুলো রিং, যেগুলোকে আসলে আমরা যদি ইচ্ছা করে ভিতর দিকে একটু চাপাবো বা আমরা বাইরের দিকে ছড়িয়ে দেবো, বিষয়টা এরকম করা যায় না। না, আসলে এই শক্তি স্তরগুলো আসলে আমরা চিত্রতে যেভাবে দেখাচ্ছে যে এটা কোনো মেটালিক রিং নয়, এটা হচ্ছে ফ্লেক্সিবল মানে তোমরা স্প্রিং দেখেছো যে স্প্রিংকে তুমি ইচ্ছা করে টেনে লম্বা করতে পারো, আবার ছেড়ে দিলে সে ছোট হয়ে যায়। তোমার রাবার ব্যান্ড ব্যবহার করো তোমরা বিভিন্ন কাজে, সেই রাবার ব্যান্ডগুলো কি বাইরের দিকে একটু শক্তি দিলে বাইরের দিকে আবার ছড়ে যায়, আবার সেটাকে ছেড়ে দিলে আবার ভিতর দিকে চলে আসে। তো এই শক্তি স্তরগুলোকে আমরা ঠিক এরকম মনে করতে পারি যে ফ্লেক্সিবল, অর্থাৎ ইলেকট্রনগুলো যে হ্যাঁ ওই তাদের একটা এরিয়া থাকবে, সেই এরিয়ার মধ্যে ঘুরে। তো এরিয়াতে যখন ইলেকট্রন কম থাকে, তোমরা তো সকলেই জানো যে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াসের শক্তিটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত বেশি হয় ওই নিউক্লিয়াসের আকর্ষণ করার শক্তিটা তত বেশি। প্রোটনটা হচ্ছে হলো প্লাস আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এই জন্য যেহেতু নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে, নিউট্রন থাকে, নিউট্রন কোনো চার্জ নেই, প্রোটন থাকে, এই প্রোটনের চার্জটা আমরা নিউক্লিয়াসকে চার্জ বলি এবং নিউক্লিয়াসকে আমরা পজিটিভ বলি, আর ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ। এই যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো দেখো এই কথাটা যদি একটু খেয়াল করে, মানে একটু একটু ডিপলি যদি চিন্তা করো যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস পজিটিভ এবং নেগেটিভ আকর্ষণ হবে, এটা আমরা সহজেই কিন্তু আমরা জানি বা আমরা বলতে পারি, বা এটা আমাদের স্বীকার করতে সমস্যা নেই। আর এই বিষয়টাকে যদি তুমি বাস্তবিক ক্ষেত্রে যদি তুমি এইরকম চিন্তা করো যে নিউক্লিয়াসটা হচ্ছে একখণ্ড চুম্বক আর ইলেকট্রনগুলোকে আমরা মনে করি ছোট ছোট আসলে হচ্ছে লোহার খণ্ড। তো তোমরা ছোটবেলাতে সকলেই চুম্বক লোহা দিয়ে তোমরা খেলেছো যে চুম্বক লোহাকে কি করে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলটা কিন্তু নির্ভর করে কার উপরে, একদিকে নির্ভর করেছে চুম্বকের আকার লোহার আকারের উপরে, আর একদিকে নির্ভর করেছে এই চুম্বক এবং লোহার মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের উপরে কিন্তু নির্ভর করে। তোমরা দেখেছো যে হ্যাঁ একটা চুম্বক সে নির্দিষ্ট আকার, লোহা সেও নির্দিষ্ট আকার, তার এই দুটা জিনিসের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে একটা নির্দিষ্ট দূরত্বে। যখন দূরত্বটা আস্তে আস্তে দুইজনের মধ্যে কমে আসবে, অর্থাৎ চুম্বকের দিকে চুম্বকের কাছাকাছি যখন লোহার খণ্ডটা চলে আসে তখন কিন্তু আকর্ষণটা বেড়ে যায়। আবার যখন তুমি এই দুজনকে একটু আস্তে আস্তে দূরের দিকে মানে একটু সরিয়ে দাও, একটু দূরত্ব যখন বাড়িয়ে দাও, আকর্ষণটা কিন্তু কমে যায়, কমতে একসময় কি হয়ে যায়, একসময় কি হয় আকর্ষণ বাড়লে কিন্তু থাকে না। তার মানে এই যে আকর্ষণের যে বিষয়টা, এটা কিন্তু নির্ভর করছে কার উপরে, তাহলে হচ্ছে যে মূলত আমরা এখানে যে কথাটা আমরা বেশি হাইলাইট করবো সেটা হচ্ছে দূরত্বের উপর। আমরা এখানে আকারটাকে আমরা এখানে কমই বলি, গুরুত্ব কমই দেই, এখানে দূরত্বটাকে আমরা হাইলাইট করি যে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আকর্ষণটা নির্ভর করছে মূলত হচ্ছে দূরত্ব যদি কম হয় আকর্ষণটা বেশি থাকে, দূরত্ব যদি বেশি হয়ে যায় আকর্ষণটা কমে যায়। তো দেখো এই যে শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো আছে সেটা হচ্ছে নেগেটিভ আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ। পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। এখন ধরো চুম্বকের অর্থাৎ তার আকর্ষণ করা প্রোটনের সংখ্যা বেড়ে যাওয়ার তাকে আকর্ষণ ক্ষমতা হচ্ছে বাড়িয়ে দেওয়া, কিন্তু আবার এখানে আমরা ইলেকট্রনের আকার হয়তো বাড়াচ্ছি না, কিন্তু ইলেকট্রনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে আর ওদিকে কি করছি, নিউক্লিয়াসকে আকর্ষণ করার ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছি, বাট আমরা কিন্তু দূরত্ব কিন্তু আমরা বাড়াচ্ছি না। যদি তোমরা মনে করো যে একই পর্যায়ের ক্ষেত্রে সেটা আমরা এইটা দেখো,
এটা তাহলে তো তোমাদের সুবিধা হবে। দেখো আমরা দেখো বহিস্থ আমরা একটা শক্তি স্তর কমিয়ে দিয়েছি, এখানে দুইটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর ইলেকট্রন আছে দুইটা, আর দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন যতগুলো থাকবে ততগুলোই আছে। তাহলে আমরা দেখো যখন ইলেকট্রন যখন দুইটা ছিল তখন এখানে প্রোটন ছিল দুইটা, ইলেকট্রনে দুইটা, তাদের মধ্যে একটা আকর্ষণ বল। আবার ধরো একটা প্রোটন বাড়িয়ে দিলে একটা ইলেকট্রনে বেড়ে যাবে, আরেকটা প্রোটন ইলেকট্রনে বেড়ে যাবে। তার মানে কি, তার মানে এই যে দেখো এই যে লিথিয়াম ইলেকট্রন ছিল তিনটা, প্রোটন ছিল তিনটা, ঠিক আরেকটা ইলেকট্রন বাড়িয়ে দিলে একটা প্রোটন বেড়ে গেল, আবার বোরনে আরেকটা ইলেকট্রন বাড়িয়ে দিলে আরেকটা প্রোটন বেড়ে গেল, কার্বনে আরেকটা ইলেকট্রন বেড়ে দিলে আরেকটা প্রোটন বেড়ে গেল। এই যে ইলেকট্রন বাড়াচ্ছি, প্রোটন বাড়াচ্ছি, অর্থাৎ প্রোটন বাড়ানো একটা নিউক্লিয়াসের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছি, ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। আর কি করছে, কিন্তু এখানে দূরত্ব কিন্তু আমরা কোনো চেঞ্জ করছি না। দেখো সকলের ক্ষেত্রে কিন্তু সর্ববহিস্থ স্তর কিন্তু 2 আছে, এখানে 2 কিন্তু আমরা 3 করি না। যেমন এখানে সোডিয়ামের ক্ষেত্রে ছিল, হ্যাঁ তার ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তর ছিল 3, লিথিয়াম ছিল সর্ববহিস্থ 2, হাইড্রোজেন ছিল 1, এরকম কিন্তু করছি না। সকলের ক্ষেত্রে দেখো সর্ববহিস্থ স্তর একই রকম আছে, বাট তোমার প্রোটনটা বেড়ে যাচ্ছে, তারপরে নিউক্লিয়াস আকর্ষণ